হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব বেশি ভালো আছো। তো আজকে তোমাদের আরো একটি নতুন ভিডিও, আরো একটি নতুন ক্লাসে তোমাদের স্বাগতম। তো আজ আমরা আরেকটি নতুন ক্লাস করতে যাচ্ছি। আজকে কিন্তু আমরা সম্পূর্ণ গতি অধ্যায় কমপ্লিট করা হয়ে গেছে, তোমরা জানো। কিন্তু আজকে আমরা করবো বল। তো বল নিয়ে আজকে আমাদের কথাবার্তা, পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায় বল নিয়ে আজকে আমাদের কথা হবে। তো বল সম্পর্কে যত কিছু আছে আজকে আমরা সব করবো, সব, কোনো কিছু বাকি থাকবে না। আমি চাচ্ছি যে আজকে ক্লাস আমরা একদম বেসিক কমপ্লিট করতে পারি কিনা, কারণ এটা আমাদের স্বাভাবিকভাবে তিনটা ক্লাসই লাগবে যত কিছু বলো। কারণ আমাদের আগের ভিডিও তো আগের যে অধ্যায় বলে আমাদের তিনটা ক্লাস লেগেছে, এবার আমাদের তিনটা ক্লাসে লাগবে। তিনটা ক্লাসে আমরা করার চেষ্টা করব, যেটা ক্লাসে না করে। তো চলো এখন পার্ট ওয়ান শুরু করি, এখন দেখি যে কত দূর পর্যন্ত যাওয়া যায়, ঠিক আছে? ওকে, সো আজকে আমরা করব হচ্ছে বল। বল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর ইউ, কারণ এটা একটা বেসিক চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারটা খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট তোমার জন্য, ঠিক আছে? ওকে, সো বল নিয়ে আমাদের যে কথা, তো বল প্রধানত দুই প্রকার। বল হচ্ছে প্রধানত, এক মিনিট দাঁড়াও। বল হচ্ছে প্রধানত দুই প্রকার। বল প্রধানত তোমাদের দুই প্রকার। বল প্রধানত দুই প্রকার, হ্যাঁ। যেখানে একটা হবে তোমাদের স্পর্শ বল, একটা হচ্ছে তোমাদের স্পর্শ বল, আরেকটা হচ্ছে তোমাদের অস্পর্শ বল। অস্পর্শ বল, স্পর্শ, এক মিনিট, স্পর্শ মানে এখানে ভুল লেখা আছে। স্পর্শ বল, তো অস্পর্শ বল, স্পর্শ বল এবং অস্পর্শ বল। এখন এটা হচ্ছে তোমাদের এটাকে ইংলিশে মেবি, আচ্ছা, এটা ইংলিশে একটা জিনিস বলে। তো আমরা এখন দেখি যে স্পর্শ বল এবং অস্পর্শ বল কোন কোন বল এবং কত প্রকারের হয়। স্পর্শ বল কিন্তু বিভিন্ন প্রকারের হয়ে থাকে। তো চলো সেটা আমরা দেখি যে এর আসলে কত প্রকার ও কি কি, হ্যাঁ। সো ওকে, সো এখন হচ্ছে আমাদের এই তাহলে এই স্পর্শ বল এবং অস্পর্শ বলকে কি বলে, হ্যাঁ। স্পর্শ বল এবং স্পর্শ বলকে আমরা বলতে পারি সি এম, এবং এটাকে বলা হচ্ছে তোমাদের এনসিএফ। ওকে, সো এই সিএফ এবং এনসিএফ কি? সিএফ হচ্ছে তোমাদের সেন্ট্রিফুগাল ফোর্স অর্থাৎ স্পর্শ বল, সেন্ট্রিফুগাল ফোর্স অর্থাৎ স্পর্শ বল, এবং অস্পর্শ বল হচ্ছে নন সেন্ট্রিফুগাল ফোর্স অর্থাৎ অস্পর্শ বল। ঠিক আছে, এটা আমরা জেনে গেলাম। এখন চলো স্পর্শ বল কয়টা আমরা সেটা দেখি। স্পর্শ বল মোটামুটি অনেকগুলো, যেরকম একটা হচ্ছে তোমাদের টান বল, আর এটা হচ্ছে তোমাদের উলম্ব প্রতিক্রিয়া বল, আর একটা হচ্ছে তোমাদের উলম্ব প্রতিক্রিয়া, উলম্ব প্রতিক্রিয়া বল, এবং আরেকটা হচ্ছে তোমাদের স্প্রিং বল, স্প্রিং স্প্রিং বল, এবং আরেকটা হচ্ছে তোমাদের ঘর্ষণ বল, ঘর্ষণ বল। এবং তোমাদের যে নন সেন্ট্রিফুগাল ফোর্স অর্থাৎ অস্পর্শ বলের ক্ষেত্রে আমাদের কিছু বল আছে, যেরকম একটা হচ্ছে তোমাদের মহাকর্ষ বল, একটা হচ্ছে মহাকর্ষ বল, আরেকটা হচ্ছে তোমাদের তড়িৎ বল, আরেকটা হচ্ছে তোমাদের চৌম্বক বল, অর্থাৎ যেটা চৌম্বকীয় বল হয় ওটা, এটা হচ্ছে তোমাদের চৌম্বক বল। ওকে, সো এগুলো হচ্ছে তোমাদের মেবি বল কয় প্রকার। বল প্রধানত দুই প্রকার এবং তাদের ডিভাইডেশন আছে, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? সেটা হচ্ছে তোমাদের ফোর্স বা বল, যাই কিছু বলো সব সম্পর্কে এটাই। এবং বল কিন্তু যে আমরা এফ দ্বারা প্রকাশ করি, বল ইকুয়াল হচ্ছে ফোর্স, এবং ফোর্স বা এফ, আর এফ এর যে মেইন সূত্র সেটা হচ্ছে এফ ইকুয়াল এম এ বা
ভর ইন্টু ত্বরণ, এটা হচ্ছে ফোর্স। ওকে, সো এখন হচ্ছে চলো আমরা আরো কিছু নতুন জিনিস দেখি যেটা হচ্ছে তোমাদের দরকার। তো স্পর্শ বল কাকে বলে এবং কোনটা সেটা আই থিঙ্ক দেখা শেষ তোমাদের, ঠিক আছে? এখন চলো তাহলে আমরা দেখি যে অ্যাকচুয়ালি আমাদের এই ফোর্সের মেইন যে নেক্সট পার্টটা সেটা কি হবে। সো এখন বলের এটা এটা এতটুকু গেলে আমরা এখন লিখতে পারবো হচ্ছে, আমরা এখন কি লিখবো, আমরা এখন লিখবো হচ্ছে যে আমরা জানি একটা জিনিস নেট হয়, অর্থাৎ নিট, অর্থাৎ এটার মূল, অর্থাৎ সবকিছু ছেড়ে দিয়ে নিট কতটুকু আছে, মানে মূল কতটুকু আছে, এটা একটা কোশ্চেন থাকে না, এটা একটা থাকে না, যেরকম আমরা যদি কোনো কোনো একটা পণ্য আনি, তোমরা দেখবে একটা প্যাকেজ জায়গায় লেখা থাকে যে নিট ওয়েট এত, নেট ওয়েট এত। নেট ওয়েট মানে হচ্ছে ওই প্যাকেজ বাদ দিয়ে ভিতরে জিনিসটার অংশ। অর্থাৎ ধরো না তুমি একটা ওয়াশিং মেশিন আনছো, বা তুমি একটা টিভি এনেছো, বা তুমি একটা ধরনের ফ্রিজ এনেছো। তো ফ্রিজ আনার পরে ওই ফ্রিজের প্যাকেটটাকে ফেলে দিয়ে তুমি প্যাকেটের গায়ে দেখবে যে লেখা আছে নেট ওয়েট এত, অর্থাৎ ওই প্যাকেট সব ফোম ফোম ফেলে দিলে ফ্রিজের ওয়েট ওটা, ফ্রিজের ওয়েট ওটা, অর্থাৎ এটাকে বলা হয় আমরা নেট। এবং এই নেটটা যখন আমরা বলের ক্ষেত্রে প্রয়োগ করবো তখন আমরা বলবো এটাকে এফ নেট। এবং এফ নেট হবে তোমাদের এফ মাইনাস এফ কে, অর্থাৎ এফ মোট বল থেকে ঘর্ষণ বলকে বাদ দিলে তোমাদের নেট বল পাওয়া যাবে। মোট বলকে ঘর্ষণ বল, ঘর্ষণ বলকে ঘর্ষণ বল বাদ দিলে, মোট বল থেকে ঘর্ষণ বল বাদ দিলে তোমাদের মোট যে প্রদত্ত বল সেটা পাওয়া যাবে, অর্থাৎ প্রয়োগকৃত বল। এটা আমি যখন ম্যাথ করবো তখন আমরা বুঝতে পারবো, এখন না বোঝাটাই বেটার। যেরকম 1000 - 100 900, অর্থাৎ এটা ছিল হচ্ছে আমাদের, এই 100 হচ্ছে আমাদের এটা, 1000 হচ্ছে আমাদের এটা, আর এটাকে বলবো আমরা ঘর্ষণ বল। যেটা হচ্ছে রাস্তায় ঘর্ষণ থাকে, যেটা না থাকলে আমরা থামতে পারবো না, চলতে পারবো না, কিছু করতে পারবো না। ঘর্ষণ বল ইজ মাস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, সেই কনসেপ্টটা খুব জরুরি তোমাদের জন্য, তোমরা এটা লিখে নিতে পারো। ওকে, সো এখন চলো আমরা নেক্সট পর্যায়ে যাই। এখানে আরেকটা কথা আছে, এখানে আমরা পি ইকুয়াল এম ভি লিখতে পারি, এবং আমরা এখানে এই এমভি অর্থাৎ ভরবেগ, ভর এবং বেগ, এবং এদের যে একক হবে সেটা হবে হচ্ছে তোমাদের কেজি মিটার পার সেকেন্ড। ভরবেগ, ভরবেগ আমি আরেক আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে ভরবেগ হচ্ছে কেজি মিটার সেকেন্ড, আচ্ছা কেজি মিটার পার সেকেন্ড। তো এখানে একটা কথা আছে, আগের ক্লাসগুলো কিন্তু দেখতে হবে তোমাদের, তোমরা যত কিছু করো না করো আগের ক্লাসগুলো দেখতে হবে, কারণ আগের ক্লাস না দেখলে তোমরা বলের সাথে করে রিলেট করতে পারবে না। কারণ পদার্থবিজ্ঞানের ফুল বই আমরা পড়াবো, বাট তুমি যদি একটা সাথে রিলেট না করতে পারো ওটা তো মজা পাবে না, ঠিক না? তো আমরা একটা একটা করে যাবো, আগে পদার্থবিজ্ঞান শেষ করবো, তারপর কেমিস্ট্রি শেষ করবো, তারপর আমরা উচ্চতর গণিত শেষ করবো। কিন্তু সবকিছুর শেষে তোমাদের আমার পাশে থাকতে হবে, কারণ আমার পাশে তোমার না থাকলে আমি কিছুই করতে পারবো না। আমার পাশে তোমার থাকতে হবে। তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো তোমরা। এটাই, এর বেশি আমি কিছু চাই না। তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক দেবো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো যে ভালো লেগেছে বা খারাপ লেগেছে বা কোথায় সমস্যা হচ্ছে ওটা আমাকে বলো। এতটুকু চাই, এর বেশি কিছু চাই না। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে আমার এই কাজগুলো মনোযোগ দিয়ে দেখো, কারণ এই ক্লাসে এমন এমন কিছু জিনিস দেওয়া আছে না যেটা কেউ দেবে না তোমাকে। কারণ আমি যে কাজগুলো তোমাদের করেছি বেসিক, এটা ফ্রি পাওয়া যায় না। ফ্রি পাওয়া গেলে এত বেটার কোয়ালিটি হবে না। আমি যেটা যেটা শ্রেষ্ঠ কোয়ালিটি, শ্রেষ্ঠ কোয়ালিটির। যদি বিশ্বাস না হয় ইউটিউব ঘেটে দেখো, তারপর আমাকে এসে বলো যে এটা এটার থেকে বেটার। আমি অনেক বেটার কোয়ালিটি তোমাদের দিচ্ছি, হয়তো বা সিকিউ সলভিং এ তোমরা দেখতে পারো যে আমার থেকে বেটার কেউ আছে, বাট আমিও সিকিউ সলভিং অনেক বেটার করাই, আর বেটার। কিন্তু মেবি বেসিক আমার উপর কেউ নাই, এটা আমি এটা আমি বলতে পারি 100% শিওর। ওয়ান শট বেসিক করতে গেলে আমার উপরে কেউ নেই। তো যাই হোক, অনেক বেশি কথা বললাম, সরি, মাফ করে দেবে। এটা বলা হয় ঠিক হয়নি আমার, নিজের ঢিল নিজে পিটানো হয়ে গেছে আর কি। তো যাই হোক, তোমরা অ্যাকচুয়ালি আমার ক্লাসগুলো দেখো এবং ক্লাসগুলো শেখো, কারণ আমরা গত ক্লাসে অনেক কিছু পড়েছি, অনেক কিছু দেখিয়েছি গত ক্লাসে। গত ক্লাসের কনসেপ্ট এখানে কাজে লাগতে পারে, না লাগতে পারে, আমরা পরে যখন ম্যাথ করে দেবো তখন আমাদের কাজে লাগবে। তো তোমরা ক্লাসগুলো দেখো, খুব ভালো দেখবি যে আস্তে আস্তে ম্যাচিউর হয়ে যায়। তোমরা তো ভরবেগের কাহিনী শেষ। ওকে, সো ভরবেগ টরবেগ সব এখন আমরা ফেলে রাখি। এখন চলো আমরা একটা
আমরা যে অ্যাফিক্যাল এম এটা দেখালাম না, ওইটা আসলে একটা সূত্রের আমরা হচ্ছে প্রয়োগ করি। এটা তোমাদের কেউ দেবে না, কেউ না, সিরিয়াসলি এটা তোমাদের কেউ দেবে না, ঠিক আছে? এটা তোমাদের কেউ দেবে না, এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এম বড় একটা বস্তু স্থির অবস্থা থেকে এফ সাম্য বল টি সময় ধরে, এফ সাম্য বলে টি সময় ধরে ক্রিয়া করে, এখন এই সুষম ত্বরণে গতিশীল হয়, তাহলে বলা হচ্ছে সুতরাং বস্তুটির ভি বেগ প্রাপ্ত হয়। ঠিক আছে, বস্তুর ভর এম হলে, বস্তুর ভর যদি এম হয়, বস্তুর আদিবেগ যদি আমাদের এম ইউ হয়, তাহলে আদি ভরবেগ অর্থাৎ এম ইউ, তাহলে বস্তুর শেষ ভরবেগ এম ভি। এখন আমাকে বলো বস্তুর ভর এম, তাহলে টি সময় পর ভরবেগের পরিবর্তন হবে এম মাইনাস এম ইউ। এখন একই সময় ভরবেগের পরিবর্তন এম বি মাইনাস এম ইউ ডিভাইডেড টি, তাহলে এটা হবে তোমাদের এম ইন্টু ভি মাইনাস ই ডিভাইডেড টি ইকুয়াল এম এ, অর্থাৎ এফ ইকুয়াল এম এ। দেখাই, এটা অনেক ইম্পর্টেন্ট। তোমরা যে এম এ লিখবে, এটা কেন কেন লিখবে, এটা কোন বেসিসে লিখবে তোমরা, ঠিক না? এটা তার কথা যে তোমরা এটা কেন লিখবে, এর তো একটা কারণ থাকা দরকার, না কারণ ছাড়া আমরা কি লিখবো, ঠিক না? এম ভরের একটি স্থির, এম ভরের একটি স্থির স্থির বস্তুর ওপর, স্থির বস্তুর ওপর আমরা যদি এফ সাম্য বল টি সময় ধরে, তো এফ সমবল আমরা হচ্ছে টি সময় ধরে, টি সময় ধরে ক্রিয়া করে, তাহলে এফ সময় ধরে ক্রিয়া করে। এখন এ সুষম ত্বরণে, এ সুষম, এ সুষম ত্বরণে গতিশীল হয়। সুতরাং সুতরাং বস্তুটি বিবেগ প্রাপ্ত হয়। বিবেগ প্রাপ্ত হয়। ওকে, তাহলে বস্তুর ভর এখন এম হলে আদি ভরবেগ হবে এম ইউ, শেষ বেগ হবে এম ভি। তাহলে টি সময় পর, টি সময় পর ভরবেগের, ভরবেগের পরিবর্তন হবে তোমাদের এম ভি মাইনাস এম। এবং এখন তাহলে এই একক সময় পর ভরবেগের পরিবর্তন ইকুয়াল তোমাদের কি, বলো কি হবে বলো? এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড টি, তাহলে এটা হবে এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, তাহলে এটা হবে এম এ। কাহিনী শেষ। এটা হচ্ছে আমাদের সূত্র। কই থেকে আসলে কিভাবে আসলে একদম গোড়া থেকে সব বুঝিয়ে দিয়েছি, এর এর বেশি কেউ বুঝাবে না, কেউ না। তাহলে আমরা এখানে কিন্তু একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে যে এখানে আমরা একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে আমরা এম ভি, অর্থাৎ আমরা তাহলে এফ সমান্তরাল এম এ বা এফ সমানুপাতিক এম এ। হ্যাঁ, তাহলে এখন এটাকে আমরা লিখতে পারি না এফ ইকুয়াল কে এম এ। এখন আমরা কে মানটা যদি 1 ধরি, তাহলে একটা এফ ইকুয়াল এম এ হয়ে যাবে, শেষ। ওকে, সো আমাদের এতক্ষণ যেটা বললাম সেটা শেষ। এখন একটা কথা যেটা আমাদের নিউটন বলে গেছে এবং যেটা খুবই ইম্পর্টেন্ট, দ্যাট ইজ বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে সরল রেখায় চলতে থাকা বস্তু চলতেই থাকবে। এটা আমরা বলেছি না, এটা আমরা পড়েওছি। এবং এটা এটাই সর্বশেষ কথা, যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে যে কোনো বস্তু সরল রেখায়, যে কোনো চলিত চলিত বস্তু চলতেই থাকবে। এটা একটা প্রমাণ আছে, সেটাও করে দেখাচ্ছি তোমাদেরকে। ওকে, সো চলো আমরা এখন এটা দেখি।
কি বলা হয়েছে যে এখানে আমরা জিনিস দেখবো, আমরা যদি এফ ইকুয়াল জিরো ধরি, হ্যাঁ, অর্থাৎ বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, এফ ইকুয়াল জিরো হবে। তাহলে এফ ইকুয়াল যদি জিরো হয়, তাহলে আমরা এখন জিরো ইকুয়াল এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড টি লিখতে পারি না? হ্যাঁ, এফ ইকুয়াল এম এ আমরা লিখতেই পারি। তাহলে এখন দেখো, আমরা টিকে যদি ওই পাশে গুণ দিয়ে দিই, তাহলে এম ইন্টু ভি মাইনাস ইউ ইকুয়াল জিরো, রাইট? আবার এম কে যদি ওই পাশে গুণ দিয়ে দিই, তাহলে এটা হবে ভি মাইনাস ইউ ডিভাইডেড জিরো। এখন এত সবকিছু করার পরে আমরা কি পাবো? ভি ইকুয়াল ইউ। এটাই ফাইনাল কথা, যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে কোনো চলমান কোনো সরলরেখা চলমান কোনো বস্তু জাস্ট চলতে থাকবে, আর কোনো কথা থাকবে না। আচ্ছা, এখন চলো আমরা ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা পড়ে ফেলি, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে। তারপর আমরা ওটাকে কেন্দ্র করে কিছু সূত্র দেখবো, তারপরে ঘর্ষণ বল নিয়ে কথা বলবো, ব্যাস। ব্যাস কি বলছি, তারপরে আমরা মেবি হচ্ছে মহাকর্ষণের কথা বলতে পারি, একটু মহাকর্ষণের কথা বলবো। এন্ড তারপরে আমরা হচ্ছে সব সূত্রগুলো একসাথে দেখবো, এবং তারপর আমরা মেবি একটা ম্যাথ সলিউশন করবো, তারপর আমাদের বেসিক ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আমরা এখানে ওই যে যেটা বললাম, যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে যে কোনো বস্তু চলে থাকবে, তাহলে এটাকে আমরা সামেশন অফ, আরে কি লিখতেছে এটা বারবার, সামেশন অফ এফ ফোর্স ইকুয়াল জিরো, কারণ বাহ্যিক কোনো বল প্রয়োগ করি নাই আমরা এখানে। তাহলে এখানে আমরা এফ ওয়ান প্লাস এফ টু ইকুয়াল জিরো লিখতে পারি। এখন এফ ওয়ান ইকুয়াল হচ্ছে আমাদের মাইনাস এফ টু, সামেশন অফ এফ ইকুয়াল এফ ওয়ান প্লাস এফ টু, বাহ্যিক বল প্লাস প্রকৃত বল, মোট বল। ওকে, তাহলে এখানে আমাদের এম ওয়ান এ ওয়ান ইকুয়াল মাইনাস এম টু এ টু, ক্লিয়ার? এখন আমরা এম ওয়ান ইন্টু ভি ওয়ান মাইনাস ইউ ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল মাইনাস এম টু ইন্টু ভি টু মাইনাস ইউ টু বাই টি টু। ডান? হ্যাঁ, এটা তো কমপ্লিট আমাদের। তাহলে এখন আমরা কি করব? আমরা এম ওয়ান ইকুয়াল ভি ওয়ান মাইনাস ইউ ওয়ান ইকুয়াল মাইনাস এম টু ভি টু মাইনাস ইউ টু। ওকে, এখন আমরা যখন এটা গুণ করব, তাহলে এম ওয়ান ভি ওয়ান মাইনাস এম ওয়ান ইউ ওয়ান ইকুয়াল মাইনাস এম টু ভি টু মাইনাস প্লাস এম টু ইউ টু। তাহলে এটাও যদি আমরা এই পাশে নিয়ে আসি, হ্যাঁ, তাহলে ফাইনাল ইকুয়েশনটা কি আসবে বলো তো আমাদের? বলো তো। এটা আমাদের ফাইনাল ইকুয়েশন আসছে হচ্ছে এম ওয়ান ভি ওয়ান ফাইনাল ইকুয়েশন যেটা আসবে সেটা হচ্ছে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু ইকুয়াল এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু। শেষ। সো এটাই হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার নীতি বা সূত্র, যেটাই বলো। এখন এটা হচ্ছে সংঘাতের পরে, মানে এটা সংঘাতের আগের ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, এবং এদের যদি এক থাকে তাহলে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। কিন্তু সংঘাতের পরে দুটো বেগ এক হয়ে যাবে, এবং এক হয়ে গেলে এক হওয়ার একটা সূত্র আছে, সেটাকে আমরা, এটা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, বাট এটা হচ্ছে তোমাদের এক হয়ে গেলে m2 u2 equal v m1 plus m2, সেটা হচ্ছে সংঘর্ষের পর সংঘর্ষের পর মিলিত বস্তু ভরবেগের সংরক্ষণ, এখানে সংরক্ষণশীলতা নীতি জায়গা হবে না, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি।
এটাই হচ্ছে তোমাদের ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। যত কিছু বলে এটার উপরে কোনো নীতি হবে না এবং না। ওকে ওকে, সো এ পর্যন্ত আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার নীতি শেষ। এখন আমরা চলো ঘর্ষণ বল দেখি। ঘর্ষণ বল কোথায়, কি, কেমনে ব্যবহার করে সব দেখে আমরা চলো। এত কষ্ট করতেছি ভাই ঘেমে বলার বাইরে। প্লিজ তোমরা আমার এই কষ্ট একটা দাম দাও, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। আমি যে ঘামতেছি সেটার প্রমাণ দেখাই তোমাকে। জাস্ট লুক এট মি। প্লিজ একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দাও। আমি তোমাদের জন্য এত পাওয়ারফুল কন্টেন্ট আনবো বলার বাইরে। এটাই তো করে পাওয়ারফুল কন্টেন্ট, খুব কোয়ালিটিফুল কন্টেন্ট। জাস্ট দেখো, তাহলেই বুঝতে পারবে। চলো এখন আমরা চলো ঘর্ষণ বল নিয়ে কথা বলি। দ্যাট ইজ কল ঘর্ষণ বল। ওকে, সো আমরা এখন কথা বলবো হচ্ছে ঘর্ষণ বল নিয়ে। ঘর্ষণ বল কি, রাইট? ঘর্ষণ বল জিনিসটা কি অ্যাকচুয়ালি? সাপোজ এটা কোন একটা বস্তু, এটা যাচ্ছে, হ্যাঁ, ওর কিন্তু তিন দিকে তিনটা বল আছে। একটা হচ্ছে এদিকে একটা বল আছে, আমরা এদিক থেকে এফ বলে টেনে নিয়ে যাচ্ছি, এবং ওর এই পাশে একটা ঘর্ষণ বল আছে যেটা নিচে ক্রিয়া করতেছে। এটাই ঘর্ষণ বল, এর বেশি কিছু না। উপরেরটা অন্য কিছু, ওটা পরে বুঝবো আমরা। আপাতত বলছি যে ঘর্ষণ বল, এবং এটা হচ্ছে আমাদের বল যেটা আমরা টেনেছি, প্রদত্ত বল। এবং এই বলটাকে যখন আমরা এফ মাইনাস এফ কে করবো, তখনই আমাদের এম এ আসবে। এর আগে আসবে না কিন্তু, কারণ আমাদের নিট বলেই এম এ হবে, এছাড়া কিছু হবে না। এটা হচ্ছে আমাদের মোট প্রদত্ত বল, এবং এটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল। মাইনাস বাদ দিলে আমাদের নেট বল আসবে, আমি আগেও বলেছি। এখন আমরা আরেকটা সূত্র আসতে পারে, যেটা হবে খুব ইম্পর্টেন্ট সূত্র। দেখো, আমরা জানি এ ইকুয়াল এফ মাইনাস এফ কে বাই এম। এটা অনেক সময় কাজে লাগবে এই সূত্রটা। আবার এখানে আরেকটা সূত্র হবে, সেটা হচ্ছে এফ কে ডিভাইডেড এফ ইকুয়াল মিউ কে। মিউ কে, মিউ কে, এটা কখন কাজে লাগবে দেখা যাবে। এটা হচ্ছে ঘর্ষণ সহগ, এটাকে বলা হয় ঘর্ষণ সহগ। সো আমরা এখানে এফ কে ইকুয়াল লিখতে পারো হচ্ছে তোমাদের মিউ কে আর। মিউ, এটা হচ্ছে মিউ, মিউ কে আর। তাহলে আমাদের এখন এফ কে ইকুয়াল হবে হচ্ছে তোমাদের মিউ কে এমজি। ওকে, এতটুকু হচ্ছে আমাদের ঘর্ষণ বলের কনসেপ্ট। এটা হচ্ছে ঘর্ষণ সহগ। আমি বলে দিই, মিউ কে ঘর্ষণ সহগ। ওকে, দেন এখন চলো আমরা মহাকর্ষণ একটু কথা বলি। মহাকর্ষ, অভিকর্ষ, এই জিনিসগুলা নিয়ে তোমরা ডাইরেক্ট একটা চ্যাপ্টারই পড়বা যখন তোমরা এইচএসসি তে যাবা। মানে তোমরা যখন ক্লাস 11 12 11-এ পড়বা, তখন দেখবে যে ডাইরেক্ট তোমরা মহাকর্ষ অভিকর্ষ একটা চ্যাপ্টারই পড়তেছো। এতটাই ইম্পর্টেন্ট। সো এখানে তো আমরা মহাকর্ষ জাস্ট 2 লাইন ধরে কথা বলবো শেষ, বাট ওইখানে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এখন চলো আমরা কথা বলবো ফর আওয়ার মহাকর্ষ, one of the most important things in this era. মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ ক্রিয়া করে তাকে বলা হয় মহাকর্ষ। যে কোনো দুটি বস্তু, যে কোনো দুটি বস্তু, এটা আমার সাথে চাঁদের হতে পারে, আমার সাথে অ্যাস্ট্রোনট হতে, যে কোনো কিছু হতে পারে। এটা হচ্ছে M1, এটা হচ্ছে M2। এদের মধ্যে যে বলটা কাজ করতেছে না, অর্থাৎ এদের মধ্যে যে বলটা অ্যাকচুয়ালি কাজ করতেছে, এই যে এদের মধ্যে যে বলটা কাজ করতেছে, এটা হচ্ছে তোমাদের মহাকর্ষ বল। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে বল ক্রিয়া করে তাকে বলে মহাকর্ষ বল। এবং মহাকর্ষ সূত্র, মহাকর্ষ সূত্র কি, ঠিক না? তো মহাকর্ষের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে বল ক্রিয়া করে তাকে বলে মহাকর্ষ বল। এবং মহাকর্ষ সূত্র, এটা তোমাদের কেউ বলে নাই, আমি বলতেছি, বললে বলতে পারে, এটা আমি জানি না। এটা হচ্ছে তোমাদের মহাকর্ষ সূত্র। তো মহাকর্ষ কাকে বলে এটা লিখে নিবে, যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে
অর্থাৎ এই মহাবিশ্বের মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আহ, দুটি বস্তুর মধ্যে যে বল ক্রিয়া করে তাকে মহাকর্ষ বলে। দেন এখন মহাকর্ষের সূত্র নিয়ে কথা বলি, চলো আমরা মহাকর্ষের সূত্র ইজ ইকুয়াল টু মহাবিশ্বের অবস্থিত যে কোনো দুটি বস্তুর মধ্যে মহাকর্ষ বলের মান বস্তু দ্বারা ভরের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এই বল এদের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। অর্থাৎ মহাবিশ্বের অবস্থিত যে কোনো দুটি বস্তুর মধ্যে যেই আকর্ষণ বলের মান, অর্থাৎ এই আকর্ষণ বল অর্থাৎ এই এফ এর মান ওদের যেই দুটো যে ভর ওদের গুণফলের সমানুপাতিক, m1 m2, এবং এবং এদের যে দূরত্ব, মধ্যবর্তী যে দূরত্ব, এটার বর্গের ব্যস্তানুপাতিক। শেষ, অতবার লেখা আমি এক লাইন লিখে দিয়েছি। এখন এই সমীকরণকে ভাঙবো কিভাবে আমরা, রাইট? এটাকে আমরা কিভাবে ভাঙবো, এটা বড় কোশ্চেন। আমরা এখানে লিখতে পারি এফ ইকুয়াল জি m1 m2 d স্কয়ার। আর এই জি এর মান কত, জি এর মান কত, জি এর মান কত, জি এর মান লাগবে আমাদের, এবং জি এর মানের সাথে আমরা শিখবো একটা ডাব্লিউ, ডাব্লিউ গেলে এমজি অর্থাৎ কৃত কাজ গেলে এমজি হবে। এবং তাহলে চলো আমরা দেখি এটা কি হয়। এই জি এর মান কত, রাইট? এটা হচ্ছে তোমাদের জি, যেটার মান হবে 6.673 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার, নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। সো তোমাদের জি এর মান একটু ভালো করে লিখে দিই, তাহলে বুঝতে পারবে ভালো করে। সো তোমাদের যে জি, এটার মান কত, তাহলে এটার মান 6.673 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এটাই, এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের মান, মহাকর্ষীয় ধ্রুবক বলা হয় এটাকে। এবং এরপরে আমরা শিখবো এইচ উচ্চতায় জি, অর্থাৎ এইচ উচ্চতায়, এইচ উচ্চ এইচ উচ্চতায় এইচ উচ্চতায় এইচ উচ্চতায় আমাদের জি, এটা হবে জি এম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এটা মনে রাখবে, এটা অভিকর্ষ ত্বরণ একটা যে কোনো একটা উচ্চতা। এবং পৃথিবীর ভর, পৃথিবীর ভর পৃথিবীর ভর এখানে আমরা লিখবো এম, এম ইকুয়াল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 6 ইন্টু 10⁻24 কেজি। এবং এই পৃথিবীর ব্যাসার্ধ, এই পৃথিবীর ব্যাসার্ধ কত বলো? এই পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর, আর, এবং এই আর ইকুয়াল, তোমাদের হচ্ছে 6.4 ইন্টু 10⁻6 মিটার। আর ইকুয়াল 6.4 ইন্টু 10⁻6 মিটার। ডান। এবং আমাদের এই জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। শেষ। মহাকর্ষ সম্পর্কে যত কিছু আছে সব লিখে দিয়েছি। এর বেশি মহাকর্ষ সম্পর্কে বলে আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তোমাদের উপর আর কোনো প্রেশার নাই, মেবি জাস্ট এতটুকুই। এখন সব সূত্রই বলে দিলাম, যা যা সূত্র হওয়ার কথা, যা যা সূত্র দেখানো দরকার সব বলে দিয়েছি। এবং আমাদের মানে যতটুকু করা দরকার, যতটুকু আমাদের অ্যাকচুয়ালি এখন দরকার সব আমি বুঝে গেছি। চলো ফাইনাল একটা ম্যাথ করি, জাস্ট একটা ম্যাথ দেখবো, কারণ বাকি ম্যাথ কালকের ক্লাসে একদম আমরা সিকিউ সলভিং করবো। মেবি এর পরে আর কিছু থাকার কথা না তোমার, আই থিঙ্ক আর কিছুই থাকার কথা না।
যা থাকার আমরা সিকিউতে যদি গিয়ে দেখি তাহলে সিকিউতে আমরা করে নেবো, এর বেশি আমরা কিছু দেখবো না। আপাতত তোমাদের জন্য একটা ম্যাথ আছে, সেই ম্যাথটা করে আমরা তারপরে আমাদের কাহিনী কেটে এখানে শেষ, আমাদের ক্লাস শেষ। আমরা নেক্সট ক্লাসে আমরা হচ্ছে জাস্ট সিকিউ নিয়ে কথা বলবো, তারপর আমরা বাকি জিনিস দেখবো। ওকে, সো লেটস ডু ইট। এবং এই ভিডিওটা কিন্তু তোমরা শনিবার পাচ্ছ, শুক্রবার পাচ্ছ না, কারণ শুক্রবার আমরা কোনো ভিডিও আপলোড দিব না। এটা ফাইনাল 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 কথা। শুক্রবারে কোনো ভিডিও যাচ্ছে না তোমাদের, তোমরা শনি থেকে বৃহস্পতিবার ভিডিও পাবে, শুক্রবার কোনো ভিডিও তোমরা পাবে না। অ্যান্ড আরেকটা কথা, প্লিজ সাপোর্ট করো, তাতে অনেক কিছু বলবো তোমাদের, অনেক 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 কিছু বলবো। তো চলো আমাদের ম্যাথটা করি, আমরা তারপর বিদায় নিই। এখানে একটা ব্যাপার, এটা লেখার আগে আমরা দেখি, আমরা কোশ্চেন গুলো তুলি, ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে পরে আমাদের কি লিখতে হবে। তো প্রথমে এই যে একটা 10 কেজি ভরের একটা বস্তু যেটা এখানে যাচ্ছে, আর ডাব্লিউ ইকুয়াল কিন্তু ওজন। হ্যাঁ, আরেকটা জিনিস আমরা বলে নেই, ডাব্লিউ ইকুয়াল হচ্ছে এমজি, ডাব্লিউ ইকুয়াল ওজন, ওজন ইকুয়াল এমজি, অর্থাৎ ভর ইন্টু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। শেষ, এখানে এটা শেষ। ওকে, সো 10 কেজির একটা ভরের বস্তু 12 কেজি একটা ভরের বস্তুর দিকে এগিয়ে গেল, ওটা ঘর্ষণ করবে এরা, এবং ওর যে বেগ সেটা ছিল 14 মিটার পার সেকেন্ড, এবং ওর বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড। এখন সংঘর্ষের পর বস্তুদ্বয় মিলিত হলে মিলিত বস্তুর বেগ কত হবে বলো। প্রথম প্রশ্ন আমাদের যেটা, সেটা হচ্ছে সংঘর্ষের পর দুটো বস্তু মিলিত হয়ে গেলে মিলিত বস্তুর বেগ কত, মিলিত বস্তুর বেগ কত, মিলিত বস্তুর বেগ কত, মিলিত বস্তুর বেগ কত, এটা এটা আমাদের হচ্ছে কোশ্চেন, মিলিত বস্তুর বেগ কত। তাহলে এই যে আমাদের কোশ্চেনটা করা হয়েছে যে মিলিত বস্তুর বেগ কত, রাইট, এটা আমি তাহলে কিভাবে নির্ণয় করবো এখন, এটা একটা কথা না যে মিলিত বস্তুর বেগ বলা হবে, মিলিত বস্তুর বেগ কিভাবে নির্ণয় করবো। আমরা সূত্র পড়েছিলাম না, m1u1 প্লাস m2u2 ইকুয়াল v ইন্টু m1 প্লাস m2, ওটাই, ওটা ছাড়া কিছুই না। সো আমরা আনসার করে দিই, চলো, m1u1 প্লাস m2u2 ইকুয়াল v ইন্টু m1 প্লাস m2, আমাদের সব দেওয়া আছে, 10 × 14 প্লাস 12 × 10 ইকুয়াল ভি, এটা আমাদের দরকার। তাহলে এখানে আমাদের 10 + 14 পেয়ে গেলাম। আমাদের এই ভিটা দরকার। এখন আমরা এই ভি সমান লিখতে পারি কিনা বলো। এই ভি ইকুয়াল আমরা লিখতে পারবো হচ্ছে কি, এটা ডিভাইডেড এটা, এটা উপরে এটা নিচে, এটা উপরে এটা নিচে, অর্থাৎ 10 × 14 ইকুয়াল 140 প্লাস 120 ডিভাইডেড 10 প্লাস 14। তাহলে এটাকে যখন আমরা এখন করবো, তাহলে এটা হবে তোমাদের 260 ডিভাইডেড হচ্ছে তোমাদের 24, 24, এটা তো 14ই থাকার কথা আমাদের। হ্যাঁ, ওকে, সো 260 ইন্টু 24 ডিভাইডেড 24, তাহলে এখন কত আসবে আমাদের, ঠিক না, এখন কত আসতেছে আমরা একটু দেখি তো চাইলে। এটা আমরা পাবো এখন তোমাদের 260 ডিভাইডেড 24 ইকুয়াল 10 পয়েন্ট ইকুয়াল 10.83 মিটার পার সেকেন্ড, রাইট। শেষ, শেষ, আমাদের ম্যাথ শেষ। সংঘর্ষ পরিণত বস্তুর বেগ, এখন সংঘর্ষের প্রথম বস্তুর বেগ যদি 8 মিটার পার সেকেন্ড, তাহলে দ্বিতীয় বস্তুর বেগ কত হবে, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি ফলিত হবে কিনা। তো এখানে আমরা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি ফলিত হবে কিনা এটা করি, বাকিটা না করি। এখানে বলা হয়েছে সেকেন্ড যে কোশ্চেন, ভরবেগের ভরবেগের সংরক্ষণ
শীলতা নীতি ফলিত হবে কিনা। দেখি, চলো আমরা করে দেখি যেটা ফলিত হয় কিনা। যদি না হয়, না হলো, ওটা আমাদের মাথা ব্যথা নাই, ঠিক না? তো এখানে আমরা এটাকে পার্ট বাই পার্ট করবো। তো পার্ট বাই পার্ট কিভাবে করব? তো প্রথমেই আমাদের হচ্ছে মেবি যেটা দরকার, আমরা যেটা জানি উত্তর, আমরা জানি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2, রাইট? এখন আমরা LHS ইকুয়াল কি পাবো? m1 u1 প্লাস m2 u2, ডান। এখন এখানে আমাদের কত ছিল? 10 ইন্টু 14 প্লাস এখানে আমাদের 12 12 ইন্টু 10, তাহলে 12 ইন্টু 10, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 260। 260 পেয়ে গেছি। এখন দেখি, চলো আমরা আমরা যে নেক্সট, অর্থাৎ এই এটাতে আমরা পেয়ে গেলাম 260, হ্যাঁ। তাহলে এখন চলো আমরা দেখি যে আহ, এটাকে আমরা m1v1 প্লাস m2v2 কে করতে পারি কিনা। m1v1 প্লাস m2v2, এটা হচ্ছে আমাদের RHS। ওকে, সো এখানে আমাদের m1 আছে হচ্ছে 10। আচ্ছা, এখানে আমাদের v1 কিন্তু বের করি নাই, একটা মিনিট। আমাদের আগের যে ব্যাপারটা, ওইখানে আগের যে কোশ্চেন আছে, একটা কোশ্চেন আছে, এটা কিন্তু আমরা 8 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরে 8 মিটার পার সেকেন্ড ধরে করছি, হ্যাঁ 8 মিটার পার সেকেন্ড ধরে করছি। তাহলে 8 মিটার পার সেকেন্ড ধরলে আমাদের